ঔপনিবেশিক ভারতে এমন কি ঘটলো যে আবেদন নিবেদনের পদ্ধতি ছেড়ে সমস্ত ভারতীয় যুবকরা সশস্ত্রে আন্দোলন করতে শুরু করলো? আর এমনই কি দমন করেছিল ইংরেজরা যে দমনে অত্যাচারিত ভারতীয়রা জেগে উঠলো এবং তারা পূর্ণ স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলেও ইংরেজদেরকে আর ভয় করতে থাকলো না। তো জেনে নেবো সেই পর্বটা আজকে। তো আজকের যেটা আছে সেটা হলো অষ্টম শ্রেণী ইতিহাসের ষষ্ঠম অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। আমরা আগের দিনে এর পার্ট 4 পর্যন্ত দেখেছিলাম, আজকে দেখবো পার্ট 5টা। দেখো পার্ট 5 এ আছে কি না, আছে বিপ্লবী সন্ত্রাসবাদ। বিপ্লবী মানে কি? যারা বিপ্লব করেছিল। কিন্তু সন্ত্রাসবাদ বলতে কি? দেখো বিপ্লবের একটা ধারা আছে, সেই ধারা অতিক্রম করে যখন কেউ এগিয়ে যায় সেটা কে একটা সন্ত্রাসের দিকে চলে যায়, তখন সেটাকে সন্ত্রাসবাদ বলে। তো পরাধীন ভারতে কংগ্রেস, আমরা এর আগে কি দেখেছি না, কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। কংগ্রেস প্রতিষ্ঠার তাদের মূল লক্ষ্য ছিল কি? স্বাধীনতা। কিন্তু তারা সরাসরি ইংরেজদের কাছে বলতে পারেনি, তারা আবেদন নিবেদনের মাধ্যমে এবং ইংরেজদের মাধ্যমে মানে যা সাধারণ ভারতীয়দের যে কষ্ট দুঃখ সেইগুলোকে তুলে ধরতে চেয়েছিল, মধ্যম পন্থা হিসাবে ইংরেজদের কাছে গিয়ে সেগুলো বলতো। এছাড়াও যে ভারতীয়দের স্বার্থে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন, যে আইনগুলো করা হয়েছে ভারতীয়দের স্বার্থকে ক্ষুণ্ণ করছে, সেই সমস্ত গুলোকে আবেদন নিবেদনের মাধ্যমে পেশ করা হতো। সেটা বিশেষ কিছু হয়নি। তারপরে হলো নরমপন্থী, কংগ্রেসের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী বা চরমপন্থা বলে। তো এই চরমপন্থার পরে এই ভাবধারাটা হয়েছিল যেটা বিপ্লবী সন্ত্রাসবাদ। কি না, স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লবী সন্ত্রাসবাদ ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায়। কেননা একটি প্রধান ভিত্তি ছিল কি? বিভিন্ন সভা সমিতি। বিভিন্ন যে সমাজ সমিতিগুলো ছিল সেইগুলো এই ধারাটাকে কি আগে নিয়ে যাচ্ছিল। আপাতত ভাবে সমাজ সমিতিগুলি শরীর চর্চার পাশাপাশি বিভিন্ন সমাজমূলক কাজের উদ্যোগ নিত। তারা কি করতো, যে যুবক যারা আছে তাদেরকে শরীর চর্চার মাধ্যমে, যাতে কুস্তি, ব্যায়াম, বিভিন্ন লাঠি খেলা বা ছোড়া চালানো, এইগুলো দিয়ে কি করতো, শরীর চর্চার সাথে সাথে তাদেরকে প্রস্তুত করতো এবং বিভিন্ন সামাজিক মূলক যে কাজগুলো সেইগুলোকে বিভিন্ন সভা সমিতি, সে সময় যেমন জাতীয় কংগ্রেস একটা কি জাতীয় লেভেলের একটা সংগঠন, তেমনই ছোট ছোট অনেক সভা সমিতি ছিল। সেই সমিতিগুলো বিভিন্নভাবে শারীরিক কার্যক্রম সাথে সাথে সামাজিক কার্যক্রম করতো। তাই ভালো মানুষের সঙ্গে ভালো একেবারে গ্রাউন্ড রিয়ালিটিতে তাদের সঙ্গে কি সম্পর্ক ছিল, মানুষের সেবামূলক কাজ করতো। তার মধ্যে থেকে মূলত ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশীর ভাবধারা প্রচার করা হতো। কি করতো না, যারা ছাত্র সমাজ এবং যারা যুব সমাজ, সেই ছাত্র যুবকদেরকে কাছে এই সমস্ত বার্তাগুলো প্রেরণ করা হতো এবং তাদেরকে উৎসাহ দেওয়া হতো। সেই সময় মূল বিভিন্ন সভা সমিতিকে কেন্দ্র করে বিপ্লবী পন্থার ব্রিটিশ প্রশাসনের মধ্যে ত্রাস সৃষ্টি করার ধারাটি গড়ে ওঠে। যে ব্রিটিশ যে সাম্রাজ্য আছে তাকে একটা ত্রাস সৃষ্টি করার, তাকে একটা ভয় প্রদর্শন করার একটা ধারা সৃষ্টি হয়। কিভাবে না, সশস্ত্র আন্দোলনের মাধ্যমে। একদিকে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদনের নীতি অসাধারণ স্পষ্ট হয়েছিল। দেখো সবাই কিন্তু এই আবেদন এবং এই যে নিবেদন পদ্ধতি, এটার প্রতি যে আস্থা সেটা হারিয়ে ফেলেছিল। সবাই যেন বুঝতেই পেরে গেছিল যে আবেদন নিবেদনের মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করতে পারবে না, তা একেবারে স্পষ্ট হয়েছিল। অন্যদিকে কি, স্বদেশী আন্দোলনের ফলে বেড়ে উঠেছিল কি ঔপনিবেশিক দমন পীড়ন। যখনই স্বদেশী আন্দোলন এর জন্য মানুষ আগিয়ে আসলো, তখন ইংরেজ সরকার কি করলো, সেইগুলোকে দমন এবং পীড়নের মাধ্যমে সেগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করলো। তোমরা এই সময় কি দেখতে পাবে যে সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই কি উপনিবেশিক প্রশাসনকে সশস্ত্র হবে করে ধাক্কা দিতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যে আমরা একটা সশস্ত্র ভাবে আন্দোলন করব এবং এই ব্রিটিশ সরকারকে একটা ধাক্কা দেব, বড় ধরনের ধাক্কা দেব, সেটাই তাদের মূল লক্ষ্য ছিল। এরপরে দেখো, যদিও বিপ্লবীদের সামনে সেটাই একমাত্র যে পথ ছিল এরকম নয়, সশস্ত্র ভাবে আন্দোলন করে যে মানে স্বাধীনতা অর্জন হবে এইটা একমাত্র যে পথ সেটা নয়।
কি সবাই যে নির্বিচারে সেই পথকেই সমানভাবে সমর্থন করেছিল তেমন নয়, অনেকে সমর্থন করেননি। তারা কি অনেকে সমর্থন করলো না। রাজনৈতিক প্রতিরোধের মাধ্যমে হিসাবে কি হলো হিংসার ব্যবহার। এই হিংসার যে এটাকে যদি তুমি দেখতে পাও, তো এটা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে লক্ষ্য করা গিয়েছিল। এই যে হিংসা, যে মানে আন্দোলনের মধ্যে একটা হিংসার ভাব, এইটা পুরোপুরি স্পষ্ট হয়েছিল 1857 খ্রিস্টাব্দের আন্দোলনে। এছাড়াও 1876-77 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের এই ট্রেন্ডটা কিন্তু শর্ট কোশ্চেন গুলো তুমি ভালো করে পেয়ে যাবে, এগুলো যদি একটু একটু মনে রাখতে পারো, এবং সব কিন্তু পরপর সাল আছে। দেখো 1876 এবং 77 খ্রিস্টাব্দে কি মহারাষ্ট্রের বাসুদেও বলবন্ত ফাতকে কি সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন। একেবারে যারা সাধারণ মানুষ, কৃষক বা যারা রোজ আনে রোজ খায়, এরকম যে সাধারণ একেবারে কর্মচারী, সেই সমস্ত সবাইকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্য প্রয়োজনীয় টাকা। এবার কি দরকার, যে যদি সশস্ত্র আমরা প্রতিরোধ বানাই বা তাদের জন্য বিরুদ্ধে আন্দোলন করি, আমাদের কি দরকার, টাকার দরকার। সেই টাকা জোগাড় করার জন্য কি করেছিল, ফাঁদকে ডাকাতি করিয়েছিল এবং গিয়ে কি করলো, ডাকাতি করলো। ডাকাতি কেন করলো না, সশস্ত্র আন্দোলন করতে গেলে যে অস্ত্র শস্ত্র দরকার, তাদের খাবারের দরকার, তাদের বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য টাকার দরকার। সেই টাকাকে জোগাড় করার জন্য কি করলো, ডাকাতি করেছিল। সে কি করলো, এবং তা কি হলো না, এই ফাঁদকে পরবর্তীতে কি হলো, ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো, এবং এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছিল। তাহলে কি দেখা গেল, যে আমরা সশস্ত্র আন্দোলন করার জন্য কিন্তু মানে তখন বিভিন্ন সংগঠন, যারা সভা সমিতি ছিল, তারা ডাকাতিও করছিল। এরপর বিভিন্ন সভা সমিতি আক্রার মাধ্যমে মহারাষ্ট্রে বিপ্লবী কার্যকলাপ চালানো হতে থাকে, এবং মহারাষ্ট্রে কি হলো, বিভিন্ন কার্যক্রম পরপর চালাতে শুরু করলো। এবং এর প্রভাব কিন্তু বাংলাতেও শরীরচর্চা প্রতিষ্ঠানগুলি কেন্দ্র করে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত হতে শুরু করে। এরকম এই যে কার্যকলাপগুলো হতো, এগুলো কিন্তু একেবারে প্রকাশ্য হতো না, এগুলোকে লুকিয়ে করা হতো। যে সংগঠনগুলো হতো সেগুলো একটা লুকিয়ে সংগঠন করা হতো, এবং এই সংগঠনে যারা সদস্য তারাও নিজেদেরকে গোপন রাখতো, এবং সমস্ত তথ্য তারা গোপন রাখতো, একেবারে সবার সামনে তুলে ধরতো না। এই কার্যকলাপগুলো কিন্তু গোপনে হতো। 1902 খ্রিস্টাব্দে কলকাতার 3টি এবং মেদিনীপুরে একটি দল তৈরি হয়। তাহলে 1902 খ্রিস্টাব্দে কলকাতাতেও কিন্তু 3টি দল এবং মেদিনীপুরে 2টি দল হয়। এগুলির মধ্যে সব থেকে যেটা তুমি গুরুত্বপূর্ণ সেটা কি না, সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত অনুশীলন সমিতি। এখানে কিন্তু একটা কোশ্চেন, যে কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল, এটা একটা শর্ট কোশ্চেন তোমরা পেয়ে গেলে। অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান এটাই ছিল। অবশ্য এই সমিতিগুলি বিপ্লবী কার্যকলাপ গোপনে চালানো হতো, এবং কি কারখানা বানানো হয়, এখানে বিভিন্ন কার্যক্রম চালানো হতো। সেই কার্যক্রম গুলোই কি বিভিন্ন রকম কার্যক্রম চালানো হতো, যেমন হচ্ছে বম তৈরি, তারপরে হচ্ছে সেখানে হচ্ছে যে যারা সশস্ত্র আন্দোলন করবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, বিভিন্ন কার্যক্রম চালানো হতো। যখন ভারতীয়রা দেখতে পেল যে আবেদন নিবেদনের মাধ্যমে বা এইভাবে স্বাধীনতা অর্জন করা যাবে না, তখন এই সমিতিগুলো তাদের কার্যক্রমগুলোকে একেবারে দ্রুত গতিতে চালাতে শুরু করলো। এবং একটা সমিতি নয়, অনেকগুলো সমিতি তারা আলাদা আলাদা ভাবে কার্যক্রমগুলো চালিয়েছিল, যেগুলো মহারাষ্ট্রে দেখতে পেলে, বাংলায় দেখতে পেলে, ঠিক আছে। এবং 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কে ছিল না, কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন। কাকে মারার উদ্যোগ নিল না, কিংসফোর্ড, যে বাংলার কি বাংলার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার তারা উদ্যোগ নিল। এরপরে আমরা দেখতে পাবো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তোমরা জানো যে 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, তখন এই বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন করেছিল। আন্দোলনের সময় থেকে কি বাংলার বিভিন্ন অঞ্চলে কি নতুন নতুন সভা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, যে বাংলাকে দুভাগে ভাগ করতে চেয়েছিল 1905-এ, সেই যাতে বাংলা বঙ্গভঙ্গ না হয় সেই বিরোধী আন্দোলন কিন্তু হয়েছিল। সেই সময় থেকেই বাংলাতে অনেক সমিতি গঠন হয়েছিল। এবং 1906 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়। দেখো ঢাকাও তখন বাংলার মধ্যেই ছিল। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে,
এবং তারপরে পাকিস্তান ভাগ হয় এবং পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হয়েছিল 1971 খ্রিস্টাব্দে, তোমরা এগুলো জানো। তো তখন ঢাকাতেও কি মুসলিম সমিতি তৈরি হয়, সারা বাংলা ব্যাপী বিপ্লবীদের সম্মেলন আয়োজন করা হয়, পুরো বাংলা ব্যাপী কি করে সবাই মিলে একটা সম্মেলন করলো। এবং এইভাবে কিন্তু বাংলাতেও কি এই যে গোপন কার্যকলাপগুলো ইংরেজদের বিরুদ্ধে সেগুলো চলতে থাকে। যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপত্র। তাহলে এই যে যুগান্তর পত্রিকা, এই যুগান্তর পত্রিকায় বিভিন্ন যে অত্যাচার করে ইংরেজরা, সেই ইংরেজদের অত্যাচারগুলোকে তুলে ধরা হতো এবং সেই ভাবে কি এবং বাংলার যে যুবকদের যে সাহস, বাংলার যুবকদের যে কার্যক্রম সেগুলোকে তুলে ধরা হতো। এর মাধ্যমে পুরো যে এই আন্দোলনগুলো এবং যুবকদের মনের যে একটা সাহস এবং এই যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে খেপে ও যে একটা কি বলবো রাগ তৈরি করা, এটার কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে যুগান্তর পত্রিকা। অর্থ জোগাড় করার জন্য স্বদেশী ডাকাতি পাশাপাশি বোমা বানানোর উদ্যোগও নেওয়া হতে থাকে। তাহলে এই সমস্ত সংগঠনগুলো চালানোর জন্য কি চাই, অনেক টাকার দরকার। তো টাকা পাবে কোথা থেকে, টাকা পাওয়ার জন্য তখন ডাকাতিও করেছে, বিভিন্ন ডাকাতি করেছে, এছাড়া বম তৈরি করেছে, বম গোপনে বম তৈরি করে বিক্রি করেছে। দেখো সেই সময় কি ছিল না, ইংরেজদের শাসন, পুরো ভারতকে ইংরেজরা শাসন করছে এবং অত্যাচার করতে করতে তারা একদম অত্যাচারের সীমানার কি বলবো চূড়ায় দাঁড়িয়ে আছে। তাদের কাছে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু এইগুলোকে যদিও সন্ত্রাস এর সঙ্গে তুলনা করছি, কিন্তু এইগুলোই দেখো আমাদের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। আমরা কিন্তু এটা দেখতে পাই যে এই আন্দোলনগুলো পরবর্তীতে ইংরেজদের টনক অনেকটাই নাড়িয়েছিল এবং ইংরেজদের মনে ভয় যে সেটা সৃষ্টি করেছিল। যাই হোক, কলকাতার মানিকতলায় বোমা তৈরি হতে থাকে। তাহলে কোথায় বোমা তৈরি হয়েছিল, কলকাতার মানিকতলায়। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট স্যার কি, এটা তোমরা আগেও দেখলে যে কিংসফোর্ডকে মারার তারা একটা পরিকল্পনা করেছিল। দেখো কিংসফোর্ড মারার উদ্যোগে ব্যর্থ হওয়ার পর সরকারের তরফে বিপ্লবী আন্দোলনের প্রতি চূড়ান্ত দমন পীড়ন চালানো হয়। কিংসফোর্ডকে তারা মারার একটা পরিকল্পনা করেছিল, কিন্তু যেই গাড়ি করে কিংসফোর্ড যাবে বলে তারা জানতেন, সেই গাড়িতে কিংসফোর্ড ছিল না। বোমা নিক্ষেপ করেছিল ক্ষুদিরাম বসু, কিন্তু কিংসফোর্ড মারা যায়নি। কিংসফোর্ড এর স্ত্রী তাতে ছিলেন, কিংসফোর্ডের স্ত্রী মারা যান এবং এই যে সেটা ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ হবার পরে কি হলো যে ইংরেজরা আরো বেশি অত্যাচার করতে শুরু করলো এবং এই বিপ্লবী আন্দোলনের প্রতি কি একেবারে দমন পীড়ন চালাতে শুরু করলো। এই কিংসফোর্ড হত্যাটা আমি পরবর্তী যে খুব সুন্দর করে তোমাদেরকে বলে দিচ্ছি। জাস্ট মানিকতলা বোমা কারখানাটি হদিস পেয়ে যায়। এই যে মানিকতলায় যে বোমা কারখানা ছিল, সেই বোমা কারখানাটার হদিস পেয়ে গেল। ব্রিটিশ প্রশাসন বিভিন্ন বিপ্লবী নেতৃত্বকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন জনকে গ্রেপ্তার করলো এবং মৃত্যুদণ্ড কারাদণ্ড দিল। উপনিবেশিক বিরোধী আন্দোলন এবং চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নিরিখে বিচার করলে তোমরা যদি এই সমস্ত গুলোকে দেখো যে মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হলো, এই পুরোটা ঘটলো যদি উপনিবেশিক বিরোধী আন্দোলনের চূড়ান্ত স্বাধীনতা অর্জনের জন্য যদি নিরিখে বিচার করো, তাহলে এই পর্বের বিপ্লবী কার্যকলাপ খুব একটা সফল হয়নি। এরা চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি। কারণ কি, নানান কারণে তাদের অধিকাংশ কর্মসূচি ধরা পড়ে গিয়েছিল অথবা ব্যর্থ হয়েছিল। তাছাড়া প্রয়োজনের কারণে তাদের কার্যক্রম গুপ্ত হওয়ার ফলে বৃহত্তর সামাজিক আন্দোলনের কর্মসূচি হাজির করতে পারেনি। যেহেতু এই সমস্ত কার্যক্রমগুলোকে গোপনে করতো, সেহেতু কি সমস্ত মানুষ জানতো না, সমস্ত মানুষের মনে সেই উদ্যোগ সেটা জেগে ওঠেনি। এছাড়াও কি দেখতে পেয়েছো, এনারা কিন্তু চেষ্টা করলেও এটা বিভিন্ন ব্যর্থতার অনেকগুলো কারণ তোমরা দেখতে পেলে। এরপরে কিন্তু যে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে এমনটা নয়। তাদের কার্যক্রম জানাজানি হয়ে যাওয়ার পর সমাজে তার প্রভাব পড়তো। ব্যক্তিগত স্তরে বিপ্লবীদের আদর্শ ও সাহস অনেক ক্ষেত্রেই অনুপ্রেরণার বিষয় হয়ে পড়েছিল। তবে সশস্ত্র যে বৈপ্লবিক আন্দোলনকে নরমপন্থী ভিক্ষাবৃত্তির থেকে ভালো মনে করলেও সবাই সেই পথে চলতে চাননি। এই যে আবেদন নিবেদনের মাধ্যমে যে নরমপন্থী কংগ্রেস তারা যে ইংরেজদের কাছে বিভিন্ন প্রস্তাব রাখতেন, সেই প্রস্তাবকে অনেকে ভিক্ষাবৃত্তি বলতো, ব্যঙ্গ করা হতো। এই ভিক্ষাবৃত্তি থেকে এটা অনেক ভালো,
কারণ এটা সশস্ত্র আন্দোলন করেছিল, কিন্তু এটাকে সবাই মেনে নিতে পারেনি। 1909 খ্রিস্টাব্দে মাল্টিমিন্টো সংস্কার প্রস্তাবে অনেকেই বিপ্লবিক বা কার্যক্রমের ফলাফল হিসাবে ভেবেছিলেন। 1909 যে মালেমন্টে সংস্কার হয়েছিল, সেইটার এই যে কার্যকলাপ তার ফলাফল হিসাবে অনেকে ধরেছিল। দেখো 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়। 1905 খ্রিস্টাব্দে তোমরা এর আগেই দেখলে 1905 খ্রিস্টাব্দে কি করা হয়েছিল না বঙ্গভঙ্গ করা হয়েছিল, এবং 1911তে কি হলো বঙ্গভঙ্গ রদ করা হলো। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ করা হলো এবং 1905-এ আবার সেই বঙ্গভঙ্গকে রদ করে দিল। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হলো। তাহলে ভারতের রাজধানী 1911 আগে পর্যন্ত কি ছিল? কলকাতা ছিল। 1911 পর থেকে ভারতের রাজধানী ব্রিটিশ সাম্রাজ্যে মানে ইংরেজদের সময়ে কলকাতা থেকে দিল্লিতে চলে গেল। এই যে সরিয়ে নেওয়া হলো, তখন সেই সালটা কি ছিল? 1911। অবশ্য বঙ্গভঙ্গ রদ হওয়ার বিপ্লবী সন্ত্রাসবাদীর কার্যকলাপ বন্ধ হয়ে যায়নি। বঙ্গভঙ্গকে রদ করলো, যে বাংলাকে দুভাগে ভাগ করেছিল সেটাকে আবার মানে বাতিল করলো। কিন্তু এই যে ভেবেছিল বাংলা থেকে, এই বাংলা বঙ্গভঙ্গর কারণেই এই বাংলায় এত ব্রিটিশদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ হচ্ছে বা ব্রিটিশদের বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে ভেবেছিল, তা কিন্তু বঙ্গভঙ্গ রদ করার ফলে কিন্তু সেগুলো থেমে যায়নি। কারণ বিপ্লবীরা কি পূর্ণ স্বাধীনতা চাইতো। উত্তর ভারতের গদ্দর দলের উদ্যোগে বিপ্লবী কার্যক্রম চালাতে থাকে। বাংলা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন লড়াই ও পরিকল্পনা হতে থাকে। তোমরা একের পর এক পরিকল্পনা হতে থাকে। দেখো আমরা এখানে দেখতে থাকবো মল্লে মিন্টো সংস্কার আইন। মল্লে মিন্টো সংস্কার আইনটা কি, এইটা জাস্ট তোমরা একটা রিডিং করে নেবে, পড়ে নিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো 19 শতকের শেষ ভাগে থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্ত শাসনের দাবি জানাতে শুরু করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চরমপন্থীদের কার্যক্রম ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলেছিল। দেখো যখন 19 শতকের কি হলো, ভারতীয় প্রতিনিধিমূলক যখন স্বায়ত্ত শাসন দাবি জানালো, তখন বঙ্গভঙ্গ যখন বিরোধী আন্দোলন হলো, তখন কি চরমপন্থীরা তাদের কার্যক্রম চালাতে শুরু করলো। এবং নরমপন্থাদের যা কংগ্রেসের দুটো ভাগ ছিল, যেটা নরমপন্থা একটা চরমপন্থা। তো চরমপন্থীদের কার্যক্রমের ফলে কি তারা চিন্তায় পড়তে শুরু করলো। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা মহারাষ্ট্র বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যক্রম। সন্ত্রাসবাদী কার্যক্রম শুধু বাংলাতে নয়, মহারাষ্ট্রতেও হতে শুরু করলো। এই পরিপ্রেক্ষিতে ভারতের বড়লাট আল অফ মিন্টো কি আল অফ মিন্টো এবং ভারতীয় সচিব জন এটা মলে কত খ্রিস্টাব্দে না 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করেন। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট হলো কি, এই আইনের বড়লাটের কার্যনির্বাহক পরিষদে ও প্রাদেশিক আইন পরিষদে সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখানো হয়। এর আগে জাতীয় কংগ্রেস বহুবার এই প্রস্তাব দিতে থাকে যে কি হবে না, ভারতীয়দেরকে যাতে এই আইন পরিষদের সদস্য মানে সংখ্যা বাড়ানো হয় এবং এখানে সুযোগ দেওয়া হয়। এটা বারবার আবেদন নিবেদন করতে থাকে, কিন্তু করা হয়েছিল না। এবার কিন্তু সেটা মেনে নেওয়া হয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকারের চরমপন্থীদের বিপরীতে নরমপন্থীদের কাছে টেনে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। যারা নরমপন্থী ছিল সেই নরমপন্থী দিকে কাছে টানতে চাইলে কেন, যার মাধ্যমে এই জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল হয়ে যায় এবং তাদের দাবিগুলো তারা মেনে নিল। অন্যদিকে মুসলমানদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দিয়ে সাম্প্রদায়িকতার সমস্যাকেও উস্কে দেয়া হয়েছিল। এইদিকে কি করলো এইদিকে তো নরমপন্থী যে জাতীয় কংগ্রেস ছিল তাদেরকে সদস্য সংখ্যা বাড়ানো হলো, ভারতীয়রা এতে অংশগ্রহণ করতে পারবে তার একটা সুযোগ করে দেওয়া হলো। সাথে সাথে মুসলমানদেরকে পৃথকভাবে সদস্য দেওয়া হলো। যেহেতু পৃথকভাবে সদস্য
এই সুযোগ দেওয়া হলো। সেই কারণে কি হলো যে দুটো, একটা কি একদিকে যেমন হচ্ছে মুসলমান এবং নরমপন্থী দুটো আলাদা আলাদা দল হিসাবে তারা তুলে ধরলো, এইভাবে জাতির যে একটা মিল সেটাকে বিভেদের তুলে ধরার চেষ্টা করলো। এরপরে আমরা কিন্তু দেখতে পাবো যে কিংসফোর্ড হত্যার চেষ্টা। দেখো কিংসফোর্ড হত্যার যে চেষ্টা হয়েছিল সেটাকে একটা টুকরো কথা আমরা বলে দিই। বিচারক কিংসফোর্ডকে মারার জন্য বেশ কিছু সময় ধরেই পরিকল্পনা করেছিল বাংলার বিপ্লবীরা। তাহলে কিংসফোর্ড কে ছিল না, ইংরেজ ব্রিটিশ সরকারের একজন বিচারক ছিল। সেই বিচারককে মারার জন্য অনেকদিন ধরে এই বাংলার যে সমিতিগুলো ছিল গোপন, তারা কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছিল। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল, কত না 1900 সালগুলো তোমার একটু মনে রাখবে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে খুবই ভালো কার্যকর। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল মুজফ্ফরপুরের কিংসফোর্ডের, দেখো প্রত্যেকটা কিন্তু এখানে সবকিছু লেখা আছে, সাল, তারিখ এবং জায়গাটাও কোথায় না, মুজফ্ফরপুরে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। তাহলে কে ছুঁয়েছিল না, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু। কিন্তু রাতের অন্ধকারে তারা খেয়াল করেননি যে গাড়িটা কিংসফোর্ডের হলেও তাতে তিনি ছিলেন না, তার বদলে কি ছিলেন যে মিসেস ও মিস কেনেডি ওই গাড়িতে ছিলেন। তো সেহেতু কি হলো না, বোমার আঘাতে কি হলো, কেনেডিরা মারা যান। যেহেতু কিংসফোর্ড ছিলেন না এবং তার স্ত্রী ছিলেন, তিনি মারা যান। পরের দিনে, যেদিন এই বম ছোড়ার কাণ্ডটা হয়েছিল, তার পরের দিনে ক্ষুদিরাম রিভলভার সমেত ধরা পড়েন। তাহলে 30 এপ্রিল এটা হয়েছিল। 31 এপ্রিল ক্ষুদিরাম বসু রিভলভার সমেত ধরা পড়লেন এবং পুলিশের হাত থেকে এড়াতে প্রফুল্ল চাকি নিজে নিজেকে গুলি করে মারা যান এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। এইটাই ছিল হলো কিংসফোর্ড হত্যার চেষ্টার শর্টকাট। এবং সেই সময় ক্ষুদিরামকে স্মরণে একটা আদালতের আদেশে কি হয়েছিল, ক্ষুদিরামের স্মরণে গান হয়েছিল। আদালতের আদেশে ক্ষুদিরামের স্মরণে যে গান হয়েছিল বাধা হয়, সেটা কি, একবার বিদায় দে মা ঘুরে আসি। তোমরা এই গানটা অনেকেই শুনে রেখেছো। ক্ষুদিরাম বসুর জীবনী বিভিন্ন সিনেমা হয়েছে বা বিভিন্ন শর্ট স্টোরি হয়েছে, যাতে দেখবে ক্ষুদিরাম বসু বলছেন যে একবার বিদায় দে মা ঘুরে আসি। আমাদের ভারতের যুবক ছিল যে একজন যুবক, যে আজকে যুবকরা কি, আজকে যুবকরা 18 বছর বয়সও নয় যারা, তারা কি করছে, বা 18 পার হয়ে গেছে, তারাও কি করছে, আজকে কি করছে, ফোনে স্টল করছে, গান দেখছে, কমেডি দেখছে। আমি বলছি না খারাপ, বাট তাতে সারাদিন নষ্ট করছে। কিন্তু সেটা দেখো, এই একটা যুবক যে 17+ 18 বছরের একটা যুবক, যে যুবক পুরোপুরি কি বলবো যৌবন আসেনি, সেই যুবক এই মাত্র যৌবন পরিপূর্ণতা আসছে, সেই যুবক কিন্তু ভারতকে, পরাধীন ভারতকে স্বাধীনতা দেবার উদ্যোগ নিয়েছিল। সেই চিন্তা ভাবনা কতই উন্নত ছিল যে এই পরাধীন ভারত, এই অত্যাচার, ইংরেজদের বিরুদ্ধে যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা মুক্তি পেতে গেলে সসংগ্রাম আমাদেরকে লড়াই করতে হবে। ভাবো, রাতের অন্ধকারে একটা যুবক একদম বিজয়কের গাড়িতে বোমা দিয়ে সেই গাড়িটাকে বা তাকে হত্যা করতে চেয়েছিল, কারণ কি, ভারতের স্বাধীনতার জন্য। এবং তিনি ছিলেন একজন বাংলার যুবক। তাই এনাদের কিন্তু দ্বারা আমাদের অনুপ্রাণিত হওয়া উচিত, আমাদের এনাদের শেখা উচিত যে অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই এনারাই শিখিয়ে গেছেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমাদের যদি ভালো লাগে এই ভিডিও, তোমরা শেয়ার করো, কমেন্ট করো, এবং তোমাদের আমি বহুবার বলি, গুরুজন যারা আছে তারা অবশ্যই ফিডব্যাক দেবেন। যদি আপনাদের ভালো লাগে, ভালো সুন্দর ফিডব্যাক দেবেন। যদি কোনো কিছু মনে হয় আপনাদের, আদেশ করবেন, আদেশ করতেই পারেন, আমরা তা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব। এবং তোমরা এই স্কুলবেলাও যে ইনফো ইউটিউব চ্যানেলটা আছে, এইটাকে সাবস্ক্রাইব করবে, সাথে সাথে সবাইকে কিন্তু শেয়ার করতে থাকবে। এবং তোমরা আমাদের ওয়েবসাইট স্কুলবাওলা.info এখানে যাবে, এখানে গিয়ে তোমরা দেখতে পাবে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার। আমাদেরকে অনেকেই কমেন্ট করে যে স্যার কোয়েশ্চেন অ্যান্সার কেন করানো হয়নি, এখানে তো
স্টোরির মতো বলে দেওয়া হয়। দেখো স্টোরির মতো বলা হয় তোমাদেরকে যাতে বোঝার জন্য, কিন্তু কোয়েশ্চেন আনসার যদি তোমরা পরপর পেতে চাও, শর্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন, এমসিকিউ সমস্ত কিছু কিন্তু আমাদের এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা ভিজিট করো প্লিজ এই ওয়েবসাইটে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।